কিছুতেই আমাদের দরকার হয়। আপনারা দেখবেন, আপনারা জানেন, যেহেতু আমরা সবাই সিভিল স্টুডেন্ট, যে সবচেয়ে বেশি সার্কুলার হয় কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এ। মানে এমন কোনো ক্ষেত্র নাই যেখানে আমাদের লাগে না, ঠিক আছে? যে কোনো জায়গাতে আমাদের দু একজন করে নাই, প্লাস আমাদের নিজস্ব কিছু সেক্টর তো আছে। তো সেই সেক্টর গুলো কি কি? যেমন ইঞ্জিনিয়ারিং সেক্টর, তারপরে গ্যাস অ্যান্ড অয়েল যে কোম্পানিগুলো আছে সেগুলো, তারপরে পাওয়ার রিলেটেড ইলেকট্রিক্যাল যে কোম্পানিগুলো আছে সেগুলো, তারপরে আর্মি রিলেটেড কয়েকটা এজেন্সি আছে, প্লাস বাংলাদেশ আর্মি নিজেরাও ইয়ে নেয়, এবং ব্যাংক রিলেটেড, আর হচ্ছে আদার্স মিসেলেনিয়াস এর ভিতরে। তো আমি আস্তে আস্তে জিনিসগুলো শেয়ার করব। ইঞ্জিনিয়ারিং সেক্টরের ভিতরে এখানে এগুলো আমাদের কোর, একবারে সিভিলের জন্য, স্পেসিফিকলি সিভিলের জন্যই। যেমন রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, এগুলোতে মেকানিক্যাল ইলেকট্রিক্যালও কিছু আছে, সেটা খুবই সামান্য, ঠিক আছে? মানে মেইনলি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড ডিপার্টমেন্ট। রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, বাংলাদেশ রেলওয়ে এবং ডিপিএইচই। তো এই চারটা মূলত বিসিএস থেকে নেওয়া হয়, আর এরপরে এলজিডি, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইরিগেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্রিজ অথরিটি এবং রাজুক। এর ভিতরে এলজিইডি, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং ইডি, এই তিনটা বিপিএসসি আলাদাভাবে নন ক্যাডার থেকেও নেয়, আবার বিসিএস থেকে নন ক্যাডার থেকেও নিয়োগ দেয় কর্তৃপক্ষ, সেটা সেসব ডিপার্টমেন্টের চাহিদার প্রেক্ষিতে। আর ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এতদিন ধরে বুয়েট পরীক্ষা নিয়ে এসেছিল, এখন নিজস্ব ইয়েতে পরীক্ষা নেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্রিজ অথরিটি পরীক্ষাটা সাধারণত আইবিএ নিয়ে থাকে, এমসিকিউ। এবং রাজুকের কোশ্চিনটা মাঝে মধ্যে ইয়েও নাই, এমএসটিও নাই, মাঝে মধ্যে বুয়েটও নাই। তো যেহেতু বেশ কয়েক বছর ধরে রাজুকের পরীক্ষা হচ্ছে না, এবং লাস্ট 2018 সালে যে সার্কুলারটা সেটা এখন পর্যন্ত পেন্ডিং আছে, এই এই এক্সামটাতে হয়তো অনেকেই অ্যাপ্লাই করে রাখছে, এক্সামটা এখনো হয়তো অনেকের দেওয়া হয় না। আচ্ছা, আর গ্যাস অয়েল কোম্পানির ভিতরে অনেক কোম্পানি আছে, সবগুলোতেই মোটামুটি সিভিল ইঞ্জিনিয়ারিং লাগে। যেমন বিসিএসসিএল, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড, সিলেট গ্যাস ফিল্ড, সিটিসিএল, তিতাস গ্যাস, বাখরাবাদ গ্যাস, জালালাবাদ গ্যাস, পিজিসিএল, কর্ণফুলী গ্যাস, সুন্দরবন গ্যাস, আরপিজিসিএল এবং বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি। এই কোম্পানিগুলো সবগুলোতেই মোটামুটি দেখবেন সার্কুলার বছর খানিক পর পরই দেয় আর কি, বছর বা 1.5 বছর 2 বছর, মানে রাউন্ড আপ করে এরকম সময় সার্কুলার হয় প্রচুর। 5 জন 6 জন 2 জন এভাবে করে থাকেই, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের অয়েল রিলেটেড যে কোম্পানি, ইস্টার্ন রিফাইনারি, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম এবং পদ্মা অয়েল, এগুলো তো 2-1 জন করে নেয়। এরপর পাওয়ার সেক্টর রিলেটেড মধ্যে মাদার কোম্পানি হচ্ছে পিডিবি। তো পিডিবি মাদার কোম্পানি, এবং পিডিবির কোম্পানি হচ্ছে বাদ বাকি যেগুলো, যে ডেসকো, ডিপিডিসি, নেসকো, ইজিসিবি, পিজিসিবি, এপিএসসিএল, ডব্লিউজেড পিডিসিএল, এনডব্লিউ পিজিসিএল, এনপিসিবিএল, কোল পাওয়ার এবং হচ্ছে বিআরবি। বিআরবি আলাদা, বিআরবি পিজিসিবি পিডিবির মাদার কোম্পানি না, পিডিবির কোম্পানি না। তো এটার ক্ষেত্রে সুবিধা, যদিও ইলেকট্রিক্যাল কোম্পানি, মানে ইলেকট্রিক্যাল সেক্টর এইটা, কিন্তু তারপরেও তারা প্রচুর পরিমাণে সিভিল ইঞ্জিনিয়ার নাই, ঠিক আছে? কনস্ট্রাকশন কাজে লাগে সাধারণত। তো এখানে হচ্ছে বাদবাকি যে কোম্পানিগুলো দেখতেছেন, পিডিবি বাদে বাদবাকি কোম্পানিগুলো চলে হচ্ছে বাংলাদেশ কোম্পানি আইন অনুসারে, আর পিডিবি চলে হচ্ছে গভর্নমেন্ট যে সেটা অনুসারে, রাজস্ব খাত পিডিবি, এবং বাদবাকিগুলো হচ্ছে কোম্পানি আইনে চলে। এই জন্য হচ্ছে পিডিবি এবং বাদবাকি যে কোম্পানিগুলো আছে পাওয়ার সেক্টর, সেগুলো কিন্তু বেসিক আলাদা। সাধারণত হচ্ছে পিডিবির বেসিক যেমন শুরু হবে পে স্কেল 2015 যেটা, সেটা 22,000 বেসিক থেকে। কিন্তু এই কোম্পানিগুলো যেগুলো দেখতেছেন, এগুলো তো সরকারের রাজস্ব খাতভুক্ত না, কোম্পানির নিজস্ব আইনে চলে। এদের স্যালারিটা আবার অনেক বেশি, 52,000 বেসিক। এবং এর ভিতরে আবার এই যেটা নিউক্লিয়ার পাওয়ার, এনপিসিবিএল, তার বেসিক আবার এই কোম্পানিগুলোর চাইতেও 30% বেশি। আচ্ছা, আর বিআরইবিও অনেক সিভিল ইঞ্জিনিয়ারিং নাই। তো বিআরইবির একটা সমস্যা হচ্ছে, তারা একটা বন্ড সাইন করতে বলে 5 বছরের, যে 5 বছরের মধ্যে চাকরি ছাড়া যাবে না, না হলে মানে যে পর্যন্ত স্যালারি উইথড্র করছে এই স্যালারিটা তাদেরকে হ্যান্ড ওভার করে আসতে হবে। আচ্ছা, এইগুলো তো মোটামুটি বেশ ভালোই সার্কুলার হয়। তারপর আর্মি সেক্টর রিলেটেড, বাংলাদেশ আর্মি সাধারণত সার্কুলার দেয় বিএমএ যেটাকে বলে, কিছুদিন পর পরই, 6 মাস 8 মাস বা বছর খানিক পর পরই। তো তারা সাধারণত ক্যাপ্টেন র্যাঙ্কে নাই, ইঞ্জিনিয়ার নাই, ইলেকট্রিক্যালও নাই, সিভিলও নাই, মেকানিক্যালও নাই। আর এমইএস, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, তারাও বেশ ভালো ইঞ্জিনিয়ার নাই। আরেকটা হচ্ছে ডিএমএলসি, ডিপার্টমেন্ট অফ মিলিটারি ল্যান্ডস অ্যান্ড ক্যান্টনমেন্টস। লাস্ট 2 বছরে মনে হয় 2টা সার্কুলার হয়েছিল। চিটাগং ড্রাইডক লিমিটেড, এটা বাংলাদেশ নেভির একটা প্রতিষ্ঠান। যদিও এখানে আছে যে অনেক ক্ষেত্রে একটু হয়, তারপরও মানে এরকম হিস্টোরি আছে যে
করাপশন টাইপের একটা হিস্টোরি আছে, যাই হোক শোনা কথা। আহ, তো এই বাংলাদেশ আর্মির পরীক্ষাটা তারা নিজেরাই নিয়ে থাকে। এমইএস এর পরীক্ষা সাধারণত এমআইএসটি নাই, আর যে ডিএমএলসি এটাও এমআইএসটি নাই, এটার সিপিডিএল এটা পরীক্ষা তারা নিজেরা নেয়। আর এই সাইডে যেগুলো গেল গ্যাস অয়েলের ভিতরে সম্ভবত বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি, এটা সম্ভবত লাস্ট টাইম আমার যতদূর মনে পড়ে আইবিএ নিয়েছিল এরকম। আর বাদ বাকি সবগুলো কোম্পানি যেগুলো গ্যাস ফিল্ড প্লাস ইলেকট্রিক্যাল এগুলো বুয়েট নিয়ে থাকে। তবে যেগুলো আবার হচ্ছে হেড হেড ডিপার্টমেন্টের হেড ইয়ে থেকে নাই, আর্মি থেকে, তাদের পরীক্ষাগুলো আবার এমআইএসটি নাই। যেমন ওই যে এখানে একটা আছে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস লিমিটেড, এটার হেড সম্ভবত আর্মি, ঠিক আছে, এই এক্সামটা এমআইএসটি নাই। এরকম কিছু ইয়ে কোম্পানি আছে যাদের হেড আর্মি, তারা সেসব ইয়েগুলো পরীক্ষাগুলো এমআইএসটি নিয়ে থাকে। আচ্ছা, ব্যাংক সেক্টরের ভিতরে এখানে আছে বাংলাদেশ ব্যাংক আর হচ্ছে কম্বাইন্ড ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাটা আলাদাভাবে হয় এবং কম্বাইন্ড ব্যাংকের পরীক্ষাটা আলাদাভাবে হয়। কম্বাইন্ড ব্যাংকের জন্য আছে হচ্ছে ব্যাংকার সিলেকশন কমিটি। ব্যাংকার সিলেকশন কমিটি কম্বাইন্ড ব্যাংকের এক্সামগুলো নিয়ে থাকে। তো বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা লাস্ট টাইম নিয়েছিল হচ্ছে খুব সম্ভবত আর্টস ফ্যাকাল্টি, ঢাকা ইউনিভার্সিটি আর্টস ফ্যাকাল্টি খুব সম্ভবত লাস্ট টাইম নিয়েছিল। আমার হয়েছিল, জয়েন করা হয় নাই, যাই হোক। তো এর আর কম্বাইন্ড ব্যাংকের পরীক্ষাটা নিয়ে হচ্ছে বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটি। ব্যাংকার সিলেকশন কমিটি যেটা সাধারণত লাস্ট যে এক্সাম গুলো হয়েছে এগুলো এমএসটি নেওয়ার, সরি এমএসটি না, হাউসিং নেওয়ার একটা রেকর্ড আছে। হ্যাঁ, তো কম্বাইন্ড ব্যাংকের ভিতরে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, আরো দুই একটা আছে সম্ভবত আইসিবি, তারপরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এরকম আরো দুই চারটা ব্যাংক আছে, ঠিক আছে। এই ব্যাংকগুলোতেও ভালো পরিমাণে নিয়োগ হয়। তো এই বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে টোটালি হচ্ছে 200 মার্কের ইয়ে হয়, পরীক্ষা হয়। 200 মার্কের পরীক্ষার ভিতরে 40 মার্ক থাকে সাধারণত নন ডিপার্টমেন্টাল, যেখানে এসে লিখতে বলে অথবা অ্যাপ্লিকেশন লিখতে বলে, এরকম একটা বাংলা একটা ইংলিশ। আর বাদ বাকি 140 বা 160 মার্ক যেটা হচ্ছে ডিপার্টমেন্টাল কোশ্চেন থাকে 10 মার্ক করে। কোশ্চেন আপনাদের সাথে শেয়ার করা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর কম্বাইন্ড ব্যাংকের পরীক্ষাটা লাস্ট যে 2020 সালে যে পরীক্ষাটা হয়েছে সেখানে 2টা ধাপে হয়েছে, কিন্তু তার আগে একটা ধাপে হয়েছে, শুধুমাত্র রিটেন হয়েছে 200 মার্কের। সেখানেও ওই 40 থেকে 60 মার্কের মধ্যে হচ্ছে নন ডিপার্টমেন্টাল এবং হচ্ছে 140 থেকে 160 এর মধ্যে হচ্ছে ডিপার্টমেন্টাল রিটেন। কিন্তু লাস্ট টাইম যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথমে 100 মার্কের এমসিকিউ নেওয়া হয়েছে এবং তারপরে 200 মার্কের রিটেন নেওয়া হয়েছে কম্বাইন্ড ব্যাংকে। আচ্ছা, এরপর হচ্ছে আদার্স যে এগুলো আছে, অর্গানাইজেশন গুলো আছে, যেমন ওয়াসা, তারপরে ওয়ারপো, ডিটিসিএ, স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, বিসিআইসি, ডিএনসিসি, ডিএসসিসি, ন্যাশনাল হাউজিং অথরিটি, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, বেবজা, সবগুলোতেই মোটামুটি 2-4 জন করে মাঝে মধ্যেই নিয়োগ দেখবেন, মানে থাকবেই, রানিং থাকেই। তো যদিও এখন করোনা পরিস্থিতির কারণে যেহেতু সবকিছুই বন্ধ আছে, তো নিয়োগটাও হয়তো বন্ধ আছে, যেহেতু এক্সাম নেওয়া যাচ্ছে না, অনেক নিয়োগ এখনো এক্সামও পেন্ডিং আছে, প্লাস তারা হয়তো সার্কুলারও দিতে পারছে না এই অবস্থার কারণে। তো আশা করি এটা খুব শীঘ্রই কেটে যাবে এবং আমাদের সকলের যার যা মনোবাসনা আছে যেখানে কাজ করার, সবাই আশা করি তার ইয়েটা খুঁজে পাবে। আচ্ছা, আরো আছে যেমন বিআইডব্লিউটিএ, রিভার রিসার্চ ইনস্টিটিউট, রাইস রিসার্চ ইনস্টিটিউট, এসজিডি, কক্সবাজার ডেভেলপমেন্ট অথরিটি, ডিএমটিসিএল, মোংলা পোর্ট, আইএসটিটি, বিএসটিআই, পায়রা পোর্ট, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে যেমন ইয়েতে আছে একটা, সিলেটে আছে একটা, একটা বরিশালে আছে, একটা হচ্ছে ময়মনসিংহে আছে, ঠিক আছে, একটা ময়মনসিংহ কি ফরিদপুরে আছে। তো এই ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে সাধারণত লেকচারার পোস্টে নেয়, এটা বিপিএসসি থেকে নেওয়া হয়। আর এরপর হচ্ছে রুরাল পাওয়ার কোম্পানি, যেমন এটারও হেড অফ ডিপার্টমেন্ট সম্ভবত আর্মি, এটার ইয়েটাও এমএসটি নাই। তারপরে বিএসসিআইসি আছে, এমসিকিউ কোশ্চেন হয়ে থাকে সাধারণত, সিভিল এভিয়েশন অথরিটি, তারপর হচ্ছে বরেন্দ্র, উত্তরাঞ্চলের জন্য বরেন্দ্র ডেভেলপমেন্ট অথরিটি, বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, তারপরে অ্যাটমিক এনার্জি কমিশন, বিমান বাংলাদেশ, বিআর পাওয়ার জেন। তারপর এই দুটা সাধারণত গভর্নমেন্টের সাথে প্রাইভেট কোম্পানি, যেটা বিসিপিসিএল এবং বিআইএফপিসিএল, এই দুটা পিপি, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বেসে চলে আর কি। এবং আরো আছে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, রাজশাহী ডেভেলপমেন্ট অথরিটি, খুলনা ডেভেলপমেন্ট অথরিটি, চিটাগং ডেভেলপমেন্ট অথরিটি, গভর্নমেন্ট পলিটিক্স ইনস্টিটিউট। গভর্নমেন্ট পলিটিক্স ইনস্টিটিউটের বেশ কিছু সম্ভবত করছে, পোস্ট বাড়াইছে ইনস্ট্রাক্টর পদে সম্ভবত, এবং এটা সম্ভবত নেক্সট ইয়ার থেকে বিসিএস থেকেও হয়তো বা দিতে পারে, এবং গভর্নমেন্ট ইউনিভার্সিটিতেও এসটি ইঞ্জিনিয়ার নিয়ে থাকে। তো মোটামুটি আমাদের কিন্তু ক্ষেত্র কিন্তু অনেক, এবং মোটামুটি অনেক অর্গানাইজেশনে কিন্তু আমাদের প্রয়োজন হয়। তো আমরা
আশা করি প্রিপারেশনের উপর থাকলে সবারই আশাই করি কোথাও না কোথাও হয়ে যাবে। এর ভিতরে মেইন যে আমাদের যে ইয়েগুলো সেক্টর, সেটা হচ্ছে এই যে এই কয়েকটা: আরএসডি, পিডব্লিউডি, রেলওয়েতে যদিও কম সংখ্যক নাই, টিপিএইচসি, এলজিডি, বিডব্লিউডিবি, এইচইডি, এইইডি, ডিবিএ এবং রাজুক। আচ্ছা, এরপরে প্যাটার্নের ব্যাপারে যদি আমি আসি, মূলত আমাদের যে এক্সাম গুলো হয়ে থাকে সেই এক্সাম গুলো নিয়ে থাকে বুয়েট, বেশিরভাগ এক্সামে নিয়ে থাকে। পিএসসি কিছু এক্সাম নিয়ে থাকে যেগুলো পিএসসির আন্ডারে। আর ব্যাংকের এক্সাম গুলো সাধারণত তারা আউটসোর্সিং ভিত্তিতে করে। আর্টস নিয়ে থাকে, মানে হাসনাইন ইউনিভার্সিটি নিয়ে থাকে, অথবা আর্টস ফ্যাকাল্টি নিয়ে থাকে। মাঝে মধ্যে হয়তো দু একটা ডুয়েটও নিয়ে থাকতে পারে। আর কিছু এক্সাম আইবিএ নিয়ে থাকে, যেমন পায়রা পোর্ট অথরিটি, তারপরে হচ্ছে বিবিএ, বাংলাদেশ ব্রিজ অথরিটি, এই এক্সাম গুলো আইবিএ নিয়ে থাকে। এবং এমআইএসটি যেমন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, তারপরে যে আর্মির হেড যেগুলো, এগুলোর এক্সাম গুলো এমআইএসটি নিয়ে থাকে। তো প্যাটার্নটা ইয়ে করা খুব জরুরি, প্যাটার্নটা জানা যে কোন এক্সামটা কারা নিচ্ছে এবং প্যাটার্নটা কি হচ্ছে। যেমন আপনি যদি বুয়েটের এক্সাম গুলো পরীক্ষা দিতে যান, বুয়েট যে এক্সাম গুলো নিয়ে থাকে, তো সেগুলোতে সাধারণত হচ্ছে 20 থেকে 60 মার্ক এমসিকিউ থাকে এবং রিটার্ন থাকে 40 থেকে 80 মার্ক। এই 20 থেকে 60 মার্ক লেখার কারণ হচ্ছে, এই যে 60 মার্ক যেটা দেখতেছেন, এই 60 মার্ক হচ্ছে পাওয়ার সেক্টর রিলেটেড যে এক্সাম গুলা, মানে ইলেকট্রিক্যাল যে এক্সাম গুলো হয়, সেই ইলেকট্রিক্যাল এক্সাম গুলোতে সাধারণত 60 মার্ক এমসিকিউ থাকে, আর 40 মার্ক থাকে ডিপার্টমেন্টাল এমসিকিউ বলতে বাংলা, ইংরেজি, তারপরে জেনারেল নলেজ, আর হচ্ছে ইয়ে থাকে, ম্যাথ থাকে। ম্যাথ গুলো অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি টাইপের। তো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে ম্যাথে 20টার মতো কোশ্চেন থাকে, 20টা 20 মার্কের, বাদ বাকিগুলো হয়তো বা 0.5 মার্ক করে থাকে। ঠিক আছে, তো বিশেষ করে যেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল মানে পাওয়ার রিলেটেড ডিপার্টমেন্ট, সেগুলোর ক্ষেত্রে মানে প্রিভিয়াস ইয়ার থেকে দেখা গেছে যে 60 মার্কের মতো থাকে হচ্ছে এমসিকিউ, এবং 40 মার্কের মতো 8টা কোশ্চেন থাকে, 5 মার্ক করে। 40 মার্কের মতো রিটেন থাকে ডিপার্টমেন্টাল। ঠিক আছে, এই 40টা হচ্ছে ডিপার্টমেন্টাল রিটেন কোশ্চেন। আর বাদ বাকি গুলার ক্ষেত্রে, বাদ বাকি যে কোশ্চেন মানে বুয়েট গুলো নিয়ে থাকে, যেমন জিটিসিএল বা গ্যাস রিলেটেড বা অন্যান্য যে কোনো ইয়া, সেগুলোতে সাধারণত ডিপেন্ড করে 20 থেকে 40, 20 থেকে 40-এর মধ্যে থাকে হচ্ছে জেনারেল, মানে নন টেকনিক্যাল, বাংলা, ইংরেজি, ম্যাথ, এরকম। আর টেকনিক্যাল থাকে সাধারণত 60 থেকে 80-র মতো। সেগুলোতে হচ্ছে কোশ্চেন এক একটা অর্গানাইজেশন ওয়াইজ ভ্যারি করে, হয়তো কোনোটাতে 60 মার্ক থাকতে পারে, কোনোটাতে 80 মার্ক থাকতে পারে ডিপার্টমেন্টাল, তো 5 মার্ক করে থাকে। আচ্ছা, এটা গেল হচ্ছে বুয়েটের। আর আচ্ছা, ওয়াটার বোর্ডের তো এতদিন পর্যন্ত বুয়েটে নিয়ে আসতো 20 মার্ক থাকতো হচ্ছে নন টেকে, এবং টেকনিক্যালে 80 মার্ক থাকতো। তবে লাস্ট টাইম থেকে মানে ওয়াটার বোর্ড চিন্তা করছে নিজেদের এক্সাম গুলো নিজেরাই নিবে। তো সেক্ষেত্রে 2020-এর যে কোশ্চেনটা হয়েছিল, সেখানে নন টেকনিক্যাল ছিল 20 কি 30 মার্কের মতো, এবং টেকনিক্যাল মানে রিটেন মার্ক ছিল 70 থেকে 80 মার্কের মতো। আর বিশেষ করে হচ্ছে ওয়াটার বোর্ড যেহেতু মানে ইয়া রিলেটেড কাজগুলোই বেশি করে, ওয়াটার রিলেটেড। সো ডাব্লিউআরই মানে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, মানে ফ্লুইড মেকানিক্স, তারপর হচ্ছে ওপেন চ্যানেল ফ্লো, তারপরে আপনাদের ডাব্লিউআর রিলেটেড যে ইয়েগুলো থাকবে, সেই ম্যাথগুলো একটু ভালোভাবে দেখবেন। তো সেক্ষেত্রে ম্যাথটা বেশি আসবে ওই রিলেটেড আর কি, ডাব্লিউআর রিলেটেড। আচ্ছা, আর পিএসসির ব্যাপারে, পিএসসির এক্সাম আমি সাধারণত দেই নাই। এই ব্যাপারে তৌহিদ অথবা সাবরিন বলো। আচ্ছা, আমি বলতেছি পিএসসির এক্সাম গুলো আসলে দেখা যায় যে খুব রেয়ারলি হয় আর কি, মানে একদম কন্টিনিউয়াসলি ওইভাবে হয় না, মানে অনেকদিন পর পর হচ্ছে সার্কুলার গুলা হয়। তো সেই ক্ষেত্রে আমি যেটা প্রেফার করব যে আগে থেকে পিএসসি প্রিপারেশন না নিয়ে ওয়েট করতে, যে সার্কুলার হোক তারপর হচ্ছে প্রিপারেশন নিতে আর কি। সার্কুলার হওয়ার পরে কিন্তু আপনি এনাফ টাইম পাবেন প্রিপারেশন নেওয়ার জন্য। তো সার্কুলার হওয়ার পরে তারপর হচ্ছে প্রিপারেশন শুরু করতে হবে। আর বেসিক প্রিপারেশন মোটামুটি সবগুলোরই কম কম বেশি একই আর কি। আপনি বুয়েট প্যাটার্ন বলেন বা অন্যান্য যেসব প্যাটার্ন গুলো আছে, ওগুলাতে মোটামুটি সবগুলার যে বেস প্রিপারেশন আর কি, ওইটা সবগুলোর কাছাকাছি। আর কম বেশি একটু এদিক সেদিক হয়। তো সেটা হচ্ছে যে আপনার পিএসসি তে প্রথমে
একটা প্রিলিমিনারি এক্সাম হয়, সেটা হচ্ছে 100 নম্বরের প্রিলি এক্সাম হয়। তো ওখানে টেকনিক্যাল পার্ট থাকে আপনার 40, আর নন টেকনিক্যাল নন টেকনিক্যাল যেটা থাকে ওইটা হচ্ছে 60। টেকনিক্যাল পার্ট যেটা, ওখানে মানে অ্যাজ ইউজুয়ালি আইবিএ প্যাটার্নে যেসব এক্সামগুলো হয়, টেকনিক্যাল পার্টে দেখা যায় যে কুর্মি থেকে কোয়েশ্চেন করে, বা মোটামুটি ইন্ডিয়ান বিগস বা এই ধরনের হচ্ছে যে ওয়েবসাইটগুলো থেকে কোয়েশ্চেন করে। কিন্তু পিএসসির ক্ষেত্রে যেটা হয় ফুললি কুর্মি বেসড, বা ফুললি হচ্ছে যে আপনার ইয়ে থেকে কোয়েশ্চেন করবে না, ইন্ডিয়া বিগস থেকে কোয়েশ্চেন করবে না। তো সেই ক্ষেত্রে আপনার মানে বেসিক যে কনস্ট্রাকশন রিলেটেড এই দিকে হচ্ছে একটু বেশি ফোকাস করতে হবে। কনস্ট্রাকশন, তারপর হচ্ছে আপনার বিএনবিসি এই রিলেটেড, আর হচ্ছে বেসিক কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন যেগুলা, এদিকে হচ্ছে একটু বেশি ফোকাস করতে হবে। আর নন টেকনিক্যাল যেটা, নন টেকনিক্যালে টোটাল হচ্ছে 60 নাম্বার থাকে আর কি। 60-র মধ্যে বাংলা, আপনার ইংলিশ, সাধারণ জ্ঞান, এগুলো মোটামুটি কম বেশি থাকে আর কি। তো মোটামুটি এই প্যাটার্নের যে এক্সামটা আর কি নন টেকনিক্যাল, এইটা অনেকটা বিসিএস এর মতোই, মানে বিসিএস এর যে সিলেবাসটা থাকবে ট্রাই করবেন যে ওইটা ফলো করতে, তবে অত বেশি ডেপথে না পড়ে বেসিক প্রিপারেশনটা নিতে। মানে বিসিএস এ হয়তো আপনি যেটা করতেন এমপি3 পড়তেন, ওইটা না করে এখানে হচ্ছে যে হয়তো ডাইজেস্ট বা হচ্ছে প্রিভিয়াস যে কোয়েশ্চেনগুলো আছে বিসিএস এ যেগুলো আসছে, হয়তো 10 থেকে 40 বা 30 থেকে 40, এই কোয়েশ্চেনগুলো হচ্ছে আপনাকে সলভ করতে হবে। আর হচ্ছে যে এই পিএসসি যেসব র্যান্ডমলি যেসব পিএসসি এক্সাম গুলা নেয়, মানে অন্যান্য, মানে সেগুলো হোক বিসিএস বা সেগুলো হচ্ছে যে নন বিসিএস হোক, নন ক্যাডার হোক, সেগুলোর যে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলা একটু ভালোভাবে হচ্ছে যে এগুলো সলভ করতে হবে। এখানে যেটা হয় কোয়েশ্চেন কিন্তু প্রচুর রিপিট করে, নন টেকনিক্যালে কোয়েশ্চেন মোটামুটি পিএসসি অনেক রিপিট করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে প্রিভিয়াস কোয়েশ্চেনটা খুব ভালোভাবে একটু খেয়াল করতে হবে আর কি। আর রিটেন পার্ট যেটা, রিটেন পার্টে হচ্ছে যে টোটাল 200 নাম্বারের এক্সাম হয়। এইখানে টেকনিক্যাল পার্ট থাকে আপনার 80 মার্ক, আর নন টেকনিক্যাল পার্টে থাকে হচ্ছে 120 মার্ক। তো টেকনিক্যাল পার্টও এখানে অ্যাজ ইউজুয়াল যেসব আমরা প্রিপারেশন নিয়ে থাকি আর কি, বুয়েট প্যাটার্ন বলেন বা ওয়াটার বোর্ড আদার্স যেগুলো আছে, এগুলো থেকে একটু আলাদা। কারণ হচ্ছে এখানে আপনার ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তো ক্যালকুলেটর যদি না ইউজ করতে দেয়, সেই ক্ষেত্রে মেইন ফ্যাক্টর যেটা, আপনার ম্যাক্সিমাম কোয়েশ্চেন হচ্ছে থিওরিটিক্যাল থাকবে, ম্যাথ থাকবে। তবে ম্যাথ যেগুলো হচ্ছে আপনি উইথাউট ক্যালকুলেটর করতে পারবেন, যেমন ধরেন এসএফডিবিএমডি হোক বা হচ্ছে যে ডিফ্লেকশন হোক, এই টাইপের যেসব কোয়েশ্চেন গুলো থাকবে যেগুলো আপনি উইথাউট ক্যালকুলেটর প্রসিড করতে পারবেন, সেগুলো হচ্ছে যে আপনার এইখানে ম্যাক্সিমাম টাইমে দিয়ে থাকে আর কি। তো ওই যখন হচ্ছে পিএসসি সার্কুলারটা হবে, তখন যেটা করবেন, হয়তো পিএসসি সার্কুলার গুলো দেখা যায় যে একটু ম্যাসিভ হয়, মোটামুটি ভালো পোর্শনের ইঞ্জিনিয়ার নিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যখন পিএসসি সার্কুলার হবে, অন্যান্য এক্সাম গুলো একটু পজ করে টোটাল কনসেন্ট্রেশনটা হচ্ছে এখানে দিতে হবে আর কি। একটু মানে ফুল টাইমটা হচ্ছে যে এই রিলেটেড পড়াশোনা করতে হবে। তো তখন হচ্ছে আপনার থিওরিটিক্যাল জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে, প্লাস হচ্ছে যে কনস্ট্রাকশন রিলেটেড যে জিনিসগুলো আছে, যেমন হচ্ছে আপনার কিউরিং বলেন বা এই ধরনের যেসব টপিক গুলো থাকবে, থিওরিটিক্যাল কনস্ট্রাকশনের বেসিক যে জিনিসগুলো বা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর যে বেসিক থিওরিটিক্যাল জিনিসগুলো, মানে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর প্রপার্টি, ব্রিকের প্রপার্টি বলেন, এই ধরনের জিনিসগুলো একটু বেশি ফোকাস করতে হবে। আর এই ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম এক্সাম গুলো ডুয়েটের সাররা নেয় আর কি। তো মোটামুটি প্রিভিয়াস কোশ্চেনও ভালো ফলো করে। প্রিভিয়াস যতগুলো আপনার সিভিলের কোশ্চেন আছে, যেমন হচ্ছে আপনার অনেক আগে থেকে যেগুলো হচ্ছে আর কি, 2000 পর থেকে যেগুলো হচ্ছে, এগুলা ট্রাই করবেন যে কম বেশি সবগুলো সলভ করার জন্য। মানে থিওরিটিক্যাল পার্ট, ম্যাথমেটিক্যাল পার্ট, মোটামুটি সবকিছু একটু ফুললি সলভ করার ট্রাই করবেন। আমাদের লেকচার নোটে মোটামুটি এগুলা সবকিছু সলভ দেয়া আছে। লেকচার নোট থেকে হয়তো আপনি একটু দেখে দেখে হচ্ছে যে তখন পিএসসি তে যেগুলো আসছে এগুলা আলাদাভাবে একটু পড়তে হবে আর কি। আর নন টেকনিক্যাল পার্টটা এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অন্যান্য এক্সামে দেখা যায় যে আপনার নন টেকনিক্যাল পার্ট এত বেশি থাকে না, কিন্তু পিএসসি তে কিন্তু 120 নাম্বার নন টেকনিক্যাল। তো আপনাকে এইখানে কিন্তু ভ্যারিয়েশনটা করে দিবে। আর যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো অ্যাডভান্টেজ। দেখা যায় যে তারা নন টেকনিক্যাল পার্টটা খুব ভালো করে, তো অনেক আগায় যায়। তো এইখানে হচ্ছে যে আপনাকে একটু মানে এফোর্ট বেশি দিতে হবে, কারণ টেকনিক্যাল পার্টে কিন্তু কম বেশি খুব একটা প্রবলেম হবে না, মোটামুটি কম বেশি সবাই কাছাকাছি নাম্বার পায় আর কি। দেখা যায় যে যেহেতু কোয়েশ্চেন মানে যেটা দিবে একদম আউট অফ রেঞ্জ হয়তো ফিল্ড লেভেল থেকে, আর যেটা পারার মতো দিবে এটা মোটামুটি কম বেশি সবাই পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার নন টেকনিক্যাল পার্টে একটু টাইম দিতে হবে, প্লাস হচ্ছে যে একটু এফোর্ট বেশি দিতে হবে। নন টেকনিক্যাল পার্টে মোটামুটি এখানে 120 নাম্বার থাকে আর কি।
বাংলাতে থাকে 40। বাংলার মধ্যে আপনার বাংলা সাহিত্যও থাকবে, বাংলা গ্রামারও থাকবে। দুইটা পার্টেই আপনাকে মোটামুটি সেম ভাবে হচ্ছে যে প্রিপারেশন নিতে হবে। এখানে আপনার বেসিক যে গ্রামাটিক্যাল জিনিসগুলা এগুলা হচ্ছে যে একটু ভালোভাবে পড়তে হবে। আর সাহিত্যের ক্ষেত্রে হচ্ছে যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো থাকবে, মানে আমাদের যেসব ইম্পর্টেন্ট কবি সাহিত্যিক যেগুলো আছে এগুলা হচ্ছে যে একটু বেশি ফোকাস করতে হবে আর কি। আর হচ্ছে ইংলিশেও মোটামুটি আপনার 40 নাম্বার থাকে, এসে থাকে, প্যারাগ্রাফ থাকে, এই টাইপের ফোকাস রাইটিং কিছু থাকবে। আর গ্রামাটিক্যাল কিছু কোশ্চেন থাকবে। তো এই ইংলিশটা খুব বেশি হয়তো এত বেশি আপনার সমস্যা হয় না। ইংলিশ ফোকাস রাইটিংটা আপনি অন দ্য স্পটে লিখতে পারবেন, বা গ্রামার গুলো মোটামুটি অত বেশি টাফ দেয় না আর কি, বিসিএস এর মতো অত বেশি কঠিন করে না। তো সেই ক্ষেত্রে ইংলিশটা আপনি ওভারকাম করে যেতে পারবেন, খুব একটা সমস্যা হবে না। যেটা সমস্যা হয় ইন্টারন্যাশনাল পার্টে, ইন্টারন্যাশনাল পার্টটা একটু ইন ডেপথে পড়তে হবে। মানে ইন্টারন্যাশনাল যেসব ইস্যুগুলো থাকবে, সাম্প্রতিক যেসব ঘটনাগুলো ঘটবে, এই সাম্প্রতিক জিনিসগুলো নিয়ে একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে। সেই ক্ষেত্রে আপনার যেসব সাম্প্রতিক বইগুলো পাওয়া যায়, কিছু সালতামামি আছে যেমন 3 মাসে 6 মাসের, এগুলো হচ্ছে যে এক্সামের আগে যেগুলো বের হয়েছে গত 3-6 মাসের, এগুলো একটু কালেক্ট করে এগুলো পড়তে হবে। প্লাস হচ্ছে যে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো থাকবে আর কি, এখান থেকে হচ্ছে যেসব টপিকগুলো ইম্পর্টেন্ট, মানে খুব বেশি ডিসকাস হচ্ছে রিসেন্টলি, এই টাইপের টপিকগুলো হচ্ছে যে আপনার রিটার্নের জন্য একটু ফোকাস করতে হবে। আর সেম জিনিস হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্সেও। বাংলাদেশ অ্যাফেয়ার্সে হচ্ছে আপনার সাম্প্রতিক ইস্যুও পড়তে হবে, প্লাস হচ্ছে বাংলাদেশের অ্যাজ ইউজুয়াল যেসব টপিকগুলো থাকে, এইটা এইটা হচ্ছে প্রিভিয়াস যেসব কোয়েশ্চেনগুলো থাকবে, প্রিভিয়াস কোয়েশ্চেনটা একটু অ্যানালাইসিস করে যেসব টপিকগুলো ইম্পর্টেন্ট, যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা একটা টপিক সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ দেখা যায় যে আপনার একটা দুটো টপিক থাকবেই, বা সংবিধান, এই জিনিসগুলা একটু সিলেক্ট করে ওইভাবে পড়তে হবে। আমরা যখন হচ্ছে যে হয়তো সার্কুলার হবে, তখন এগুলা নিয়ে হয়তো আরো ডিটেইলে বলবো, সমস্যা নাই। যখন সার্কুলার হবে তখন হচ্ছে যে হয়তো আর একটু ডিটেইলে বললে তখন হচ্ছে তখন তখন প্রিপারেশন ওইভাবে কন্টিনিউ করবেন আর কি। এছাড়া বিজ্ঞান থাকে, বিজ্ঞানে 10 নাম্বার থাকে, ওইটা অত বেশি টাফ হয় না, মোটামুটি বেসিক সায়েন্সের কিছু কোয়েশ্চেন টোয়েশ্চেন দেয়, ওগুলা ইজিলি হয়ে যাবে, সমস্যা হবে না আর কি। আর পিএসসির ক্ষেত্রে আরেকটা সবচেয়ে বড় পার্ট যেটা, সেটা হচ্ছে ভাইবা। মানে অ্যাজ ইউজুয়াল এক্সাম গুলোতে আমরা যেটা দেখি, ভাইবাতে খুব বেশি কিন্তু মার্ক থাকে না, দেখা যায় যে হয়তো 20%, 30%, ম্যাক্সিমাম এরকম। তার মানে আপনার ডিপেন্ড করবে ওগুলাতে টোটালি রিটেনের উপর। আপনি যদি রিটেন ভালো করেন ওই ওই এক্সামগুলোতে, যেমন বুয়েটের বলেন বা আইবিএ বলেন, এই এক্সামগুলোতে আপনি রিটেন ভালো করা মানে আপনার কিন্তু এক্সাম জব মোটামুটি কনফার্ম হয়ে যাওয়া। হয়তো ভাইভাতে আপনি এভারেজ মার্ক ক্যারি করলেও খুব একটা সমস্যা হয় না। কিন্তু পিএসসির যে ভাইবা, এটা কিন্তু একটা ক্রুশাল পয়েন্ট, যেহেতু 100 নাম্বার, এইখানে কিন্তু কারো 20 নাম্বারও ভ্যারিয়েশন হয়ে যেতে পারে। তো 20 নাম্বার ভ্যারিয়েশন মানে জব হওয়া না হওয়ার মধ্যে একটা তফাৎ হয়ে যায় আর কি। তো সেজন্য হচ্ছে যে ভাইভাতেও এখানে খুব এফোর্ট দিতে হবে আর কি। মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলেন বা সাম্প্রতিক ইস্যু বলেন, নিজের জেলা বলেন, এই জিনিসগুলো হচ্ছে যে ভাইবার জন্য খুব ভালোভাবে দেখতে হবে। প্লাস হচ্ছে যে ভাইবা বোর্ডে যারা থাকে, এখানে টেকনিক্যাল যে থাকবে সে হয়তো এলজিডি থাকে, মানে এলজিডি বা হচ্ছে ইডি, এইচইডি, মানে যারা এক্সাম নিচ্ছে তাদের একজন থাকবে টেকনিক্যালে। আর নন টেকনিক্যালে তো অ্যাজ ইউজুয়াল নন টেকনিক্যালের একজন চেয়ারম্যান, বোর্ড চেয়ারম্যান থাকে, আর একজন এক্সটার্নাল থাকে। তো যে হচ্ছে যে আপনার টেকনিক্যাল পার্টে থাকে সে কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রচুর এক্সপার্ট। তো এই জন্য হচ্ছে প্র্যাকটিক্যাল যেসব কাজগুলো আছে, যেমন আপনার কনস্ট্রাকশন রিলেটেড, সেটা হোক পাইল, সেটা হোক আপনার অ্যাজ ইউজুয়াল ব্রিক ওয়ার্ক, এই টাইপের যেসব টপিক গুলা পাবেন, মানে বিম কলাম, আপনার বিল্ডিং এর কিভাবে অ্যারেঞ্জ হয়েছে, মানে আপনার প্র্যাকটিক্যাল রিলেটেড যেসব জিনিসগুলো আছে কনস্ট্রাকশনের, এইগুলা একটু ভালোভাবে ফোকাস করতে হবে। আর হচ্ছে যে যদি জব করে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রিভিয়াস জব থেকে কিছু কোয়েশ্চেন করবে। তো জব করলে হচ্ছে জবের কথাটা ভাইভাতে বলতে হবে, যদি জিজ্ঞেস করে তাহলে হচ্ছে আপনার একটা অ্যাডভান্টেজ থাকলো, হয়তো আপনাকে সেই রিলেটেড অনেকগুলো কোয়েশ্চেন টোয়েশ্চেন করবে। তো এই জন্য হচ্ছে ভাইভাতে একটু ভালোভাবে প্রিপেয়ার হয়ে নিতে হবে। আর ভাইবার কোশ্চেনের যখন অ্যান্সার দিবেন তখন হচ্ছে চিন্তা ভাবনা করে অ্যান্সার দিবেন। মানে আপনি এমন কিছু একটা টেকনিক্যাল টার্ম বলবেন না, বা এমন কিছু একটা বলবেন না যেটা থেকে কোশ্চেন করলে আপনি পারবেন না। ট্রাই করবেন যে তাকে আপনার ট্র্যাকের মধ্যে রাখা, যেন কোশ্চেন করলে আপনি যখন অ্যান্সার দিচ্ছেন সেখান থেকে যখন কোশ্চেন করবে সেইটা যেন আপনাকে আবার আটকাইতে না পারে। এইভাবে হচ্ছে আপনাকে ডিল করতে হবে। আর বোর্ড যে চেয়ারম্যান থাকে সে দেখা যায় যে ম্যাক্সিমাম মুক্তিযুদ্ধ রিলেটেড, প্লাস হচ্ছে যে আপনার নিজের জেলা রিলেটেড কোশ্চেন গুলা করবে। তো নিজের জেলার ক্ষেত্রে হচ্ছে কি, নিজের জেলার যেসব আপনার গুণী ব্যক্তি আছে বা যারা ফেমাস আছে,
এই টাইপের যারা আছে তাদের সম্পর্কে খুব ভালো করে জেনে যাইতে হবে। যেমন যদি কোনো রাইটার থাকে, সে কি কি বই লিখছে, কোন প্রেক্ষাপটে লিখছে, এই টাইপের জিনিসগুলো হচ্ছে যে আপনাকে একটু ভালোভাবে পড়ে যাইতে হবে। হয়তো আপনাকে নাও জিজ্ঞেস করতে পারে, কিন্তু তারপরেও আপনাকে পড়ে যাইতে হবে। যদি জিজ্ঞেস করে তাহলে তো খুবই ভালো, সেই ক্ষেত্রে আপনি কিছু কমন কোয়েশ্চেন পাচ্ছেন। আর এক্সটার্নাল যে থাকে সে আসলে ডিপেন্ড করে, সে তার মতো যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে, সে সাম্প্রতিক ইস্যু নিয়ে জিজ্ঞেস করতে পারে, হয়তো আপনাকে একটা ইংলিশে বক্তৃতা দিতে বলতে পারে। তো সেইটা আসলে আনচার্টেইন, মানে ভাইবার ক্ষেত্রে অনেক কিছু আনচার্টেইন। এই জন্য হচ্ছে যে পিএসসির ভাইবা মানে খুব বড় একটা ডিফারেন্স করে দেয় আর কি। যেহেতু নাম্বারও বেশি, তো ওইভাবে প্রিপারেশনটাও নিয়ে যেতে হবে। তো এখন হচ্ছে এই জিনিসগুলো আসলে অত বেশি চিন্তা না করে এখন হচ্ছে আপনি বেসিক প্রিপারেশনটা নিবেন, যেন মোটামুটি সবগুলা প্যাটার্নই আপনার কম বেশি কাভার হয়ে যায়। একদম একটা কনসেন্ট্রেট করে পড়া যাবে না। দেখা গেল আপনার বুয়েট বা বলেন, ওয়াটার বোর্ড বলেন, ব্যাংক বলেন, মোটামুটি সবগুলাতে সিভিলের যেসব জিনিসগুলো ইম্পর্টেন্ট বা টেকনিক্যালের যেসব জিনিসগুলো ইম্পর্টেন্ট, এইভাবে হচ্ছে ওভারঅল একটা প্রিপারেশন তৈরি করবেন, যেন হচ্ছে আপনি যখন ইন্ডিভিজুয়ালি কোনো একটা সার্কুলার হবে, তখন আপনি যখন সেটাতে যেন মানে খুব শর্ট টাইমে একটা ভালো প্রিপারেশন নিয়ে ফেলতে পারেন। মানে আপনার বেসিক প্রিপারেশনটা যখন হয়ে যাবে, তখন কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি একটা জায়গায় ফোকাস করা খুব বেশি কষ্ট হবে না। তখন দেখা যাবে যে আপনি ওইটার জন্য জাস্ট এক্সট্রা যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আপনাকে একটু ফোকাস করলেই মোটামুটি হয়ে যাবে আর কি, সমস্যা হবে না। তো আমাদেরও মানে টার্গেট থাকবে এইটা, যেন হচ্ছে যে বেসিক যে প্রিপারেশনটা, মানে আপনাদের ফাউন্ডেশনটা যেন খুব ভালোভাবে ক্রিয়েট হয়, যেন মোটামুটি সবগুলা সেক্টরে আপনারা ভালোভাবে ফাইট দিতে পারেন। আর হচ্ছে যে মানে মোটামুটি সব টেকনিক্যাল নন টেকনিক্যাল সবকিছুই যেন ওভারঅল কাভার হয়ে যায় আর কি। তো মোটামুটি এই হচ্ছে পিএসসি প্যাটার্ন। লাইটটা তো আচ্ছা, ঠিক আছে, তো ধন্যবাদ। আচ্ছা, দুবাই কন্টিনিউ করো। ওকে, এরপর হচ্ছে ব্যাংক প্যাটার্ন। ব্যাংক প্যাটার্নে তো আমি প্রথম দিকে বললাম যে ব্যাংকের হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আলাদা এক্সাম হয় এবং কম্বাইন্ড ব্যাংকের আলাদা এক্সাম হয়। তো বাংলাদেশ ব্যাংকের যে এক্সামটা সেটা শুধু রিটেন হয়, মানে ব্যাংকের সার্কুলারটা যখন দেয় তখন সেখানে বলা থাকে যে 10,000-এর উপরে যদি অ্যাপ্লিকেন্ট হয় তাহলে হচ্ছে প্রথমে এমসিকিউ নেবে, তারপরে রিটেন নেবে, কিন্তু 10,000-এর কম হইলে ডিরেক্টলি রিটেনে চলে যাবে। তো রিটেন এক্সামটা 200 মার্কের হয়ে থাকে। 200 মার্কের মধ্যে 40 থেকে 60 মার্কের মতো সাধারণত নন টেকনিক্যাল থাকে। নন টেকনিক্যালের মধ্যে এসে রাইটিং বা ফোকাস রাইটিং থাকে, সাধারণত 20 মার্ক করে থাকে। যেমন যেগুলো সিভিল রিলেটেড ইস্যু, লাইক গ্লোবাল ওয়ার্মিং, তারপরে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বা গ্রিন বিল্ডিং, এই রিলেটেড যে ইস্যুগুলা, এইগুলা দেখার চেষ্টা করবেন। মানে আমাদের সাথে রিলেটেড, এনভায়রনমেন্টের সাথে রিলেটেড, ঠিক আছে, সিভিলের সাথে রিলেটেড এই ইস্যুগুলো সাধারণত তারা ফোকাস রাইটিং হিসেবে দেয়, ঠিক আছে। তো বিভিন্ন ব্যাংক জবের বিভিন্ন বই পাবেন, ঠিক আছে। তো ওই বইগুলোতে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ফোকাস রাইটিং আসছে, তার মধ্যে যেগুলো আমাদের রিলেটেড এইগুলো একটু বেশি বেশি কাভার করার চেষ্টা করবেন, ঠিক আছে। সাধারণত এইগুলোর মধ্যে থেকে দিয়ে থাকে এবং আগের কোশ্চেন গুলো ফলো করবেন, দেখবেন সেখানেও এই রিলেটেড ইয়েগুলোই থাকে, ফোকাস রাইটিং গুলোই থাকে। আর রিটেনের মধ্যে সাধারণত কোশ্চেন থাকে 10 মার্ক করে। 10 মার্ক করে বিভিন্ন ইয়ে থেকে মোটামুটি সব সাবজেক্ট থেকে কোশ্চেন থাকে, ঠিক আছে। তো আমাদের কোশ্চেন গুলো তো লেকচার নোটে শেয়ার করা আছে, সেখান থেকে দেখে নেবেন কি রিলেটেড কোশ্চেন আসে, ঠিক আছে। তবে এটা একটু কিন্তু বুয়েটের প্যাটার্ন থেকে আলাদা। বুয়েট প্যাটার্নে একরকম কোশ্চেন হয়, ব্যাংক প্যাটার্নে আর এক রকম কোশ্চেন হয়, কিন্তু ওভারঅল তো প্রিপারেশনটা আমাদের ওভারঅলই নিতে হবে। তবে বাংলাদেশ ব্যাংকের যে কোশ্চেনটা সেখানে সাধারণত আরসিসি স্ট্রাকচার পার্ট থেকে কোশ্চেনটা বেশি রাখার চেষ্টা করে। আচ্ছা, আর কম্বাইন্ড ব্যাংকের বিগত বছরগুলোতে আহসানুল্লাহ ইউনিভার্সিটি পরীক্ষা নিয়েছে এবং সেগুলোতে হচ্ছে 200 মার্কের রিটেন হয়েছে। তার ভিতরে এরকমই 60 মার্কের মতো ছিল নন টেক এবং 140 মার্কের মতো ছিল টেকনিক্যাল। তবে লাস্ট টাইম যে এক্সামটা হয়েছে সেখানে প্রথমে ইয়ে হয়েছে, এমসিকিউ হয়েছে, এমসিকিউ 80টা এমসিকিউ, 40টা হচ্ছে নন টেকনিক্যাল, 40টা টেকনিক্যাল, এবং পরবর্তীতে রিটেন হয়েছে। রিটেনে ছিল নন টেকনিক্যাল 40 মার্ক এবং সরি এটা 60 হবে, 40 অথবা 60 হবে, এবং ওইটা হবে 140 অথবা 160 এরকম হবে আর কি। হ্যাঁ, তো এখানে খুব সম্ভবত এটা ঠিক আছে, দুইটা সম্ভবত ইয়ে ছিল, ফোকাস রাইটিং ছিল 20 মার্ক করে, আর এগুলো ছিল 10 মার্ক করে। আমাদের ডিপার্টমেন্টাল কোশ্চেন ছিল, 200 মার্কের রিটেন কোশ্চেন হয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আইবিএ প্যাটার্ন। আইবিএ সাধারণত লাস্ট টাইম থেকে বিগত কয়েক বছর যাবত, প্রায় 4-5 বছর যাবত, এই বিবিএ যেটা বাংলাদেশ বিজ অথরিটি, সেটার পরীক্ষা আইবিএ নিয়ে আসে আর কি, নিয়ে আসতেছে।
এবং আরো কিছু পরীক্ষা আইবিএ নিছে, যেমন পায়রা পোর্ট অথরিটি, এরকম কিছু পরীক্ষা আইবিএ নিছে। তো আইবিএর কোশ্চেন গুলোতে সাধারণত 80টা কোশ্চেন থাকে, 1 মার্ক করে 80 মার্কের 80টা কোশ্চেন থাকে। তার ভিতর জেনারেল থাকে হচ্ছে 50 মার্ক এবং টেকনিক্যাল থাকে 30 মার্ক। জেনারেল হচ্ছে ইংলিশ থাকে 15 মার্ক, ম্যাথ থাকে 10 মার্ক, বাংলা 10 মার্ক, আর জেনারেল নলেজ থাকে হচ্ছে 15 মার্ক। এই জেনারেল নলেজের ভিতর বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটাই থাকে। আর টেকনিক্যাল 30 মার্ক থাকে, 30টা কোশ্চেন থাকে 30 মার্কের, 30টা কোশ্চেন বিভিন্ন সাবজেক্ট থেকে থাকে। এই যে নন টেকনিক্যালের ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে আইবিএ কিন্তু প্রচুর কোশ্চেন রিপিট করে। হ্যাঁ, আইবিএ এর কোশ্চেনের আলাদা একটা প্যাটার্ন আছে। মানে নর্মাল বিসিএস এর যে একটা কোশ্চেন বা ব্যাংকের যে কোশ্চেন, আইবিএ কিন্তু সেরকম কোশ্চেন করে না। আইবিএ টোটালি গ্রামাটিক্যাল বেসড কোশ্চেন করে, মানে যেগুলো বাংলা বা ইংলিশ, এই জিনিসগুলা টোটালি গ্রামাটিক্যাল বেসড কোশ্চেন করবে। ঠিক আছে, ওদের আপনি কোশ্চেন গুলো যদি দেখেন, সবগুলোই বাংলা হোক ইংলিশ হোক সবগুলোই গ্রামাটিক্যাল বেসড। তো ওদের প্রিভিয়াস যে নন টেকনিক্যাল কোশ্চেন সেগুলা ফলো করবেন, মোটামুটি কভার হয়ে যাবে। মোটামুটি একটা তারা কোশ্চেন রিপিট করার তাদের একটা প্রবণতা আছে। এই বাজারে একটা বই পাওয়া যায় আইবিএ জব সলিউশন নামে, ঠিক আছে, বইটা কিনে নেবেন, 150 টাকা কি 200 টাকা নিবে, আইবিএ জব সলিউশন নামে। তো ওই বইটাতে আপনি আইবিএর বিগত বছরে যে কোশ্চেন গুলা মানে এক্সাম গুলো নিয়েছে সেই কোশ্চেন গুলো পাবেন, সেগুলো দেখবেন। সেগুলো দেখলে আইবিএর এক্সামের জন্য আপনার নন টেকনিক্যাল পোর্শনটা কভার হয়ে যাবে। ঠিক আছে, আর টেকনিক্যাল পোর্শনের জন্য তো আপনারা যে পিএসসির জন্য যেমন যখন প্রিপারেশন নেবেন, সেখানেও তো প্রথমে আপনাদেরকে এমসিকিউ এক্সাম দিতে হবে। তো ওভারঅল দুইটার জন্যই কুর্মি প্লাস বিভিন্ন ইন্ডিয়ান বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন ইন্ডিয়া বিক্স, গিক এমসিকিউ, এই রিলেটেড জিনিসগুলো একটু দেখবেন। আর ওভারঅল তো আপনাদের প্রিপারেশন যখন নিবেন যে কোনো প্যাটার্নের জন্য, ওগুলো তো আপনারা পড়বেন, তো মোটামুটি সবকিছু মিলায় কোশ্চেন আসে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে এমআইএসটি। তো এমআইএসটি কোশ্চেন যেমন এই যে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস যেটা বললাম, তারপরে আরপিসিসিএল, এই রিলেটেড লাস্ট টাইম কক্সবাজার ডেভেলপমেন্ট অথরিটি এই কোশ্চেনটাও ইয়ে করছিল, এমআইএসটি করছিল। তো এমআইএসটি কোশ্চেনে আবার একটু কেমন জানি কোশ্চেন করে, মানে ওদের কোশ্চেন প্যাটার্নটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। মানে অনেক সময় দেখা যায় ফিজিক্স থেকেও ম্যাথ দিয়ে দেয়। ঠিক আছে, ফিজিক্স থেকে ম্যাথ দিয়ে দেয়, আবার জেনারেল ম্যাথ থেকেও ম্যাথ দিয়ে দেয়, মানে সবকিছু মিলায় কোশ্চেন করে আর কি। তো নন টেকনিক্যালও থাকে 20 থেকে 30 মার্ক, আর টেকনিক্যাল থাকে 70 থেকে 80 মার্ক। তার ভিতরে ওই যে মিলায় দেয়, মানে ফিজিক্স থেকে 2-1টা দেয়, আবার জেনারেল ম্যাথ থেকেও 2-1টা দেয়, এরকম করে। আর ডিপার্টমেন্টাল থেকেও থাকে, এরকম করে দেয় আর কি। আচ্ছা, তো এটা মোটামুটি আমাদের মানে স্লাইডের কথাবার্তা গেল। বাট আমাদের ইয়াতে ইনফর্মাল ওয়েতে আমরা আরো কিছু কথা বলবো, আহ, আমরা যারা ইয়ে আছি, কোর্স ইনস্ট্রাক্টর আছি। তো ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন, হ্যালো, প্লিজ কোশ্চেন বলেন। আমাদের আমাদের